ওয়াশরুমের ভিতরে দরজার সাথে হেলান দিয়ে কিয়ৎক্ষণ নীরবভাবে দাঁড়িয়ে রইল পিহু। ওর বুকটা যেন এখনো দুকবুক করছে অনিয়মিত ছন্দে। পিহুর দৃষ্টি যখন পড়ল সামনে থাকা বেসিনের উপর আয়নার পানে, তখন সেখানে নিজের প্রতিচ্ছবি দেখে নিজের কাছেই কেমন অচেনা অচেনা লাগলো ওর। হরিণটানা চোখচোরা হালকা লালচের মতো হয়ে গেছে, কাজল লেপটে গিয়েছে, টলমল করছে নোনা জলরা, ঠোঁট জোড়াও কাঁপছে মৃদুভাবে। পিহু এগিয়ে এসে বেসিনের নলটা ছেড়ে দিল। মৃদু শব্দে পানি পড়ছে এক ধারায়, এক স্থানে। দুহাত কলের নিচে দিয়ে পানি নিয়ে সম্পূর্ণ মুখে ছিটিয়ে নিল পিহু। অতপর আয়নার উপর দৃষ্টি স্থির করে দৃঢ়স্বরে বলল, কেন সব সময় এমন কথা বলেন উনি? ওনার মুখে মৃত্যুর কথা, বিচ্ছেদের কথা শুনলে যে আমার বুকের ভিতরে চিনচিনে ব্যথা অনুভব হয়, তা কি উনি বুঝেন না? নাকি বুঝেও বারবার এমন করেন? পিহুর নিজের করা প্রশ্নগুলোর কোনো উত্তর খুঁজে পেল না। অতপর পিহু গোসল সেরে নিল। সারফরাজও ওর গোসলের আগে আলমারি থেকে নিজের কাপড় নেওয়ার সময় পিহুরও এক সেট কাপড় বের করে ওয়াশরুমে নিয়ে রেখেছিল। তাই এখন গোসল সেরে কাপড় নেওয়ার জন্য আলাদা করে ব্যাগ পেতে হলো না পিহুকে। ওয়াশরুমের বাহিরে সম্পূর্ণ রুমের পরিবেশটা নিস্তব্ধ রূপ ধারণ করে আছে। সারফরাজ চোখ বন্ধ করে শুয়ে আছে। কপালের উপর কয়েকটা বাজ স্পষ্ট ফুটে আছে। বুকের ভিতর কোনো এক কোণে বইছে অদৃশ্য জ্বর। লম্বা সময় পর ওয়াশরুমের দরজা খুলে পিহু বের হলো। গোসল করার পরেও ওর চোখের মনির চারপাশে থাকা সাদা অংশের উপর পড়া সেই লালচে আভাটা পুরোপুরিভাবে যায়নি। সারফারাজকে নীরবভাবে শুয়ে থাকতে দেখে পিহু ভাবল ও ঘুমিয়ে আছে। পিহু ওর মাথা থেকে তোয়ালেটা খুলে ভেজা চুলগুলো মুক্ত করলো। ড্রেসিনের সামনে এসে দাঁড়াতেই সারফারাজের গম্ভীর কণ্ঠ পিহুর কানে এসে পৌঁছালো, এ অবেলায় এত লম্বা সময় নিয়ে গোসল করলে যে ঠান্ডা লেগে যাবে না? পিহু আয়নার উপর দৃষ্টি স্থির রেখে নরম স্বরে বলল, অবেলায় গোসল করার অভ্যাস আমার আছে। এত সহজে ঠান্ডাটা আমায় কাবু করতে পারে না। পিহুর ভেতরে আগের নেই লজ্জা, হালকা অস্বস্তিরা নড়ে চড়ে বসার চেষ্টা করছে। আর পিহু তাদের দমানোর চেষ্টায় ব্যস্ত। সারফারাজের শোয়া থেকে উঠে বসলো। পিহুর চুলের আগা থেকে টপ টপ করে কিছু পানি ওর কামিজের নির্মাংস ভিজিয়ে দিচ্ছে, আর কিছু পানি মেঝের উপর পরে জলজল করছে। সাদা রঙের টাইলস হওয়ায় তীব্র লাইটের আলোর প্রভাবে মূলত এমনটা বোঝা যাচ্ছে। সারফারাজ ওর কণ্ঠটা এবার আগের তুলনায় খানিকটা নরম করে বলল, আমি কি তোমাকে ভয় পাইয়ে দিয়েছিলাম? পিহু দ্রুত এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, না তো। সারফারাজ এবার পিহুর দিকে ছুড়ল সহজ একটি প্রশ্ন, তাহলে পালালে কেন? প্রশ্নটা ছোট্ট ও সহজ শোনালেও উত্তরটা করতে পারছে না পিহু। পরক্ষণেই সে বিছানার ঠিক সেই স্থানে এসে বসল, যেখানে খানিক আগে হাঁটু জড়িয়ে বসেছিল। সারফারাজের তীক্ষ্ণ দৃষ্টি পিহুর উপরেই স্থির। পিহু দৃষ্টি নত রেখেই দৃঢ়স্বরে বলল, আপনি হঠাৎ করে অমন কথা বললেন, তা শোনার পর মনে হলো বুকের ভেতরটা কেমন ভারী হয়ে আসছিল। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, তাই। সারফারাজ কিছুক্ষণ নীরব রইল, অতঃপর বলল, আমি বাস্তব মেনে চলি, সত্য কথা অকপটে বলে ফেলি, সাজিয়ে গুছিয়ে কথা বলারও অভ্যাস আমার নেই। পিহু নীরব প্রতিবাদী স্বরে বলল, সব বাস্তব কথা সবসময় বলতে হয় কি? সারফারাজের ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে এলো। সে বলল, তুমি চাইলে তাহলে আমি নীরব থাকতে পারি। পিহু তৎক্ষণাৎ মাথা তুলে তাকালো সারফারাজের মুখপানে। দ্রুত স্বরে বলল, না, একেবারে তো চুপ হয়ে যেতে বলিনি। কথার মাঝে মাঝে ওদের মধ্যকার স্থিতিশীল নীরবতা ক্ষণে ক্ষণে রং পাল্টাচ্ছে যেন। একবার গুমট রূপ নিচ্ছে, তো আরেকবার একে অপরের মধ্যে কাজ করা চাপা অনুভূতিগুলোর বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করছে। সারফারাজ হাত বাড়িয়ে বেডসাইড টেবিলের উপর থেকে পানির বোতলটা তুলে পিহুর দিকে এগিয়ে দিয়ে বলল, পানি পান করো। পিহুর দৃষ্টির রং পাল্টে অবাক রূপ নিল। পিহু বলল, আমি তো। পিহু কথা শেষ করার আগেই সারফারাজ আবারও বলল, তোমার কণ্ঠস্বর কাঁপছে কথা বলার সময়। হাঁটুর উপরে এনে রাখা আঙ্গুলগুলোও কাঁপছে মৃদুভাবে। এই ছোট্ট বিষয়গুলো নজর এড়াতে পারেনি আমার। পিহু তখন খেয়াল করলো সত্যি ওর আঙ্গুলগুলো কাঁপছে মৃদুভাবে। পিহু তৎক্ষণাৎ পানির বোতলটা নিতে গিয়ে ওর আঙ্গুলে ছুঁয়ে গেল সারফারাজের আঙ্গুলে। ক্ষীণ এই স্পর্শে পিহুর শরীর কম্পিত হলো। পিহু এক নিঃশ্বাসে বোতলের অনেকটুকু পানি পান করলো। সারফারাজ শান্ত কণ্ঠে বলল, প্রহেলিকা পিহু। এই প্রথমবার সারফারাজ ওর পূর্ণ নাম ধরে ডাকলো। সব সময় হায়াতি বা বউ ডাক শুনে শুনে অভ্যস্ত হওয়া পিহুর সারফারাজের মুখে নিজের পূর্ণ নাম শুনতে কেমন যেন লাগছে। পিহু ছোট্ট করে বলল, জি। তুমি কি এখনো আমাকে নিয়ে অস্বস্তিতে আছো? পিহু ধীরে মাথা নেড়ে বলল, ঠিক অস্বস্তি না, আপনার সাথে ফ্রি হওয়ার অভ্যাসটা তৈরি হয়নি আমার এখনো।
সারফরাজ ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, আর কবার বাসর করলে তৈরি হবে তোমার সেই অভ্যাস? জানি না, যখন তুমি লজ্জা পাও তখন তোমায় দেখতে আমার এত ভালো লাগে কেন জানো? পিহুর দৃষ্টি বলে দিচ্ছে সে জানে না, তবে জানতে চায়। সারফরাজ বলল, তখন তোমার মুখ জুড়ে সত্য অনুভূতিরা ছড়িয়ে ছিটিয়ে থাকে। তোমার চোখ জোড়াও অদ্ভুত মায়া ছড়ায়, ঠোঁট জোড়া মৃদুভাবে কাঁপে, গালে রক্তিম আভা বিরাজ করে, যার প্রভাবে তোমার নাকের ডগা কানের লতি পর্যন্ত এসে পড়ে। পিহু সারফরাজের পানে তাকিয়ে পিটপিট করে চোখ জোড়া পাতা ফেলছে। সারফরাজের নীরব দৃষ্টি ছন্দ তুলে বলছে মায়াবিনী, আমার চোখে চেয়ে দেখো, দেখো না চেয়ে, ভাঙ্গা মন আমারও আছে কত আশা। ভেবো না আর, বাঁধন তোমার খুলে দিলাম, আকাশ নীলে ডানা মেলে দিও, তোমার ডাকে তোমার নতুন জীবন। কয়েক সেকেন্ড পর সারফরাজের গভীর নীলাভ চোখ জোড়া অদ্ভুত শান্ত রূপ ধারণ করলো। সে মৃদু স্বরে বলল, দেখো, পারছো আমার দিকে তাকিয়ে থাকতে? পিহুর গলা শুকিয়ে এলো সারফরাজের এমন কথায়। ছোট্ট করে বলল, কষ্ট হচ্ছে আমার দিকে তাকিয়ে থাকতে? না, তাহলে? নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে। এক মুহূর্তের জন্য সারফরাজের দৃষ্টি নরম হলো। সারফরাজ হাত বাড়িয়ে পিহুর মুখের উপরে এসে পড়া কিছু এলোমেলো চুলকে ওর কানের পিছনে সরিয়ে দিল। ওর এই হালকা স্পর্শেও পিহু শিউরে উঠল। সারফরাজ বলল, এভাবে প্রতি পদে পদে নিজেকে এমন আড়ষ্ট করে নিলে আমাদের সংসার কিভাবে চলবে হায়াতি? পিহু বলল, ভয় হয়। আমাকে ভয় পাও? না, আপনাকে হারানোর ভয় হয়। আমি তো কোথাও যাচ্ছি না তোমায় ছেড়ে বউ। তবুও আজ আপনার কথাগুলো শুনে মনে হলো যেন আপনি দূরে কোথাও চলে যাচ্ছেন আমাকে ছেড়ে। সারফারাজ ছোট্ট করে শ্বাস ফেলে বলল, জীবনে চলার পথে সময়রা সরল পথে চলে না সব সময় বউ। পিহু চমকে তাকিয়ে বলল, মানে? সারফারাজ সরাসরি উত্তর না দিয়ে পিহুর ডান হাতটা নিজের হাতের মুঠোয় আলতোভাবে বন্দি করে বলল, যদি কোনোদিন সময় উল্টো দিকে ঘুরে যায় তখনও কি আমার পাশে এভাবে দাঁড়াতে পারবে তুমি? পিহুর শ্বাস আটকে আসবে মনে হচ্ছে, তবুও বলল, আমি তো আপনার পাশেই আছি এমপি সাহেব, সব পরিস্থিতিতে। পিহু বাবার জন্য সময় নষ্ট না করেই বলল, সব। সারফারাজ স্মিত হাসলো। ওর সে হাসির রূপ ছিল শান্ত স্নিগ্ধ। সারফারাজ বলল, তাহলে আজ থেকে একটা অভ্যাস তৈরি করতে হবে তোমায়। কি অভ্যাস? আমার থেকে না পালানোর অভ্যাস। পিহু ধীরে বলল, আপনি যদি অমন কথা আর না বলেন তাহলে তৈরি করব সেই অভ্যাস। সারফারাজ পিহুর দিকে খানিক ঝুঁকে এসে নিচু স্বরে বলল, আমি আর মৃত্যুর কথা বলবো না, বিনিময়ে তোমায় আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার অভ্যাস করতে হবে। পিহুর বুক আবারও দুকবুক করতে লাগলো। মনে মনে নিজেকেই সে শুধালো, কি পারবি তো তুই এই অভ্যাসগুলোর উপর নিয়ন্ত্রণ আনতে? রাত ৯টা, বাংলোবারের ডাইনিং টেবিলে বসে রাতের খাবার খাচ্ছে সারফারাজ, তেজ, নির্ঝর, পিহু, ইলমা, নীরা। ডাক্তার দেখানো শেষে সেই যে নীরা, ইলমা ও অনুর জন্য খাবার দিয়ে এসেছিল, তখন খেয়ে অনু ঘুমিয়েছে আর ওঠেনি। ইলমা এখন নিচে আসার আগে ডাকলে বলেছে এখন আর সে খাবে না, ক্ষুধা নেই। ইলমা তাই আর জোর করেনি, একাই নিচে এসেছে। খাবার খেতে খেতে সারফরাজ শান্ত কণ্ঠে বলল, অনুর চেক আপ শেষে ডাক্তার কি বলল তেজ? তেজ পুরো বিষয়টা খোলসা করে বলল। সারফরাজ বলল, আগে ঠিক করা হয়েছিল অনুর শরীর কিছুটা সুস্থ হলে ওরা দুজন চলে যাবে নিজ বাসায়, কিন্তু এখনো সিদ্ধান্ত পরিবর্তন করছি। অনু যতদিন না পুরোপুরি সুস্থ হচ্ছে ওরা দুজন আমাদের সাথেই থাকবে। ইলমা কিছুটা অবাক চোখে তাকালো সারফারাজের দিকে। নীরা বলল, কিন্তু বড় ভাইয়া, এতদিন বাড়ি ছেড়ে আমরা এভাবে এখানে থাকবো কিভাবে? আর নির্বাণকেও আনার ব্যবস্থা করছো তুমি, তখন তো আমাদেরও বাড়ি যেতে হবে। এখানে তো থাকবো না ততদিন। নির্ঝর বলল, তাহলে? সারফরাজ সহজভাবে বলল, ইলমা আর অনু আমাদের সাথে খানবিলায় যাবে, এখানেই ওখানেই থাকবে ওরা। তেজ আর নির্ঝরের মুখ হা হয়ে গেল তৎক্ষণাৎ। ওরা দুজনেই একসাথে এক প্রকার চিল্লিয়ে বলল, কি? ওদের দুজনের এমন রিয়াকশনে পিহু, নীরা, ইলমা কিছুটা হতভম্ব হলেও সারফরাজ আগের ন্যায় স্বাভাবিকই আছে। সারফরাজ শান্ত কণ্ঠে বলল, আশা করছি আমার এই সিদ্ধান্ত নিয়ে উপস্থিত কারোর কোনো সমস্যা নেই। ইলমা ছোট্ট করে একবার নিঃশ্বাস ফেলে বলল, ভাইয়া, হুট করে আমরা দুজন প্রায় প্রাপ্তবয়স্ক অবিবাহিত মেয়ে আপনাদের বাসায় গিয়ে থাকতে শুরু করলে বিষয়টা কি আর সবাই ভালো নজরে দেখবে? সমাজ। ইলমা বাকি কথা শেষ করতে না দিয়ে সারফারাজ বলল, সমাজের পরোয়া সবসময় করলে চলে না ইলমা। এই মুহূর্তে অনুর সুস্থতা, তোমাদের দুজনের নিরাপত্তাটাই আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর আমাদের বাড়ির সিনিয়র সদস্যরা সবাই মাটির মানুষ, ভীষণ সহজ সরল।
মেজো চাচা খানিক রাগী, তবে মনটা ভালো তারও। একটু বুঝিয়ে বললে সবই মেনে নিবেন। কোনো জটিলতা তৈরি হবে না এ নিয়ে চিন্তা করো না। ইলমা অশান্ত মনটা খানিক স্বস্তি পেল সারফারাজের কথায়। সারফারাজ এমনই একজন মানুষ যার প্রতিটা কথার মাঝেই ভরসা, বিশ্বাস, সততা, ভালোবাসা, দায়িত্ববোধ খুঁজে পাওয়া যায়। ইলমার নজরে সারফারাজ যেন পরিপূর্ণভাবে গুণী একজন মানুষ। সকালবেলা সারফারাজ ওর কাছে বেরিয়ে গিয়েছে সকাল সকালই। সকালের নাস্তা পর্যন্ত করার ফুরসত হয়নি আজ ওর। নাস্তার টেবিলে বসে সকালের নাস্তা করছিল বাকিরা সবাই। অনু এখন উপস্থিত আছে সবার মাঝে। আগের মতোই চুপচাপ নিজের মতো খাবার খাচ্ছে সে। ইলমা তেজকে উদ্দেশ্য করে বলল, তেজ, আমাকে আজ কফি শপে ছেড়ে দিয়ে আসবেন? তেজ বলল, আজ থেকেই কাজে লেগে পড়বেন ঠিক করেছেন? হুম, এখন থেকে নিয়মিত যেতে হবে। আচ্ছা, খাওয়া শেষ করে রেডি হয়ে নিন, নামিয়ে দিয়ে আসবো আপনাকে। পিহু বলল, তোমার কাজের সময় শেষ হয় কয়টায় ইলমা? রাত ৮টায় মনে হয়। তেজ আবার রাতে ইলমার কাজ শেষ হলে ওকে আনতে ভুলো না যেন তুমি। দায়িত্বটা নিষ্ঠার সাথে পালন করিও। তেজ বলল, চিন্তা করবেন না ভাবি। আপনার দেবররা দুষ্টুমিতে সেরা হলেও নিজেদের উপর বর্তানো দায়িত্বের প্রতি অবহেলা করে না এখন আর। অতঃপর সবাই খাওয়া শেষ করলো। ইলমা নীরাকে বলে দিয়েছে অনুর দুপুরের ওষুধগুলো যেন সে দেয়। নীরা সেই বিষয়ে আস্থা দিয়েছে ইলমাকে। ৩০ মিনিটের মধ্যে রেডি হয়ে ইলমা ড্রয়িং রুমে আসতেই দেখলো তেজ একটা সাদা গোল গলার গেঞ্জির উপর গাঢ় নীল রঙের একটা শার্ট পরেছে। শার্টের সবগুলো গুদামই খোলা রাখা রয়েছে, হাতা দুটো কনে পর্যন্ত গুটিয়ে রাখা। নিচে একটা স্লিম ফিট জিন্স পরা, বাম হাতে মিনিমাম ডিজাইনের ঘড়ি পরেছে, আর পায়ে পড়েছে স্নিকার্স। চুলগুলো পরিপাটিভাবে সেট করে রেখেছে। এই রূপে তেজকে সাধারণে এলিগেন্ট লাগছে। ইলমা ওর দৃষ্টি সরিয়ে নিল তেজের উপর থেকে। তখনই তেজের নজরে ইলমার উপর পড়তেই ওর চোখ আটকে গেল। ইলমার ফর্সা মায়াবী মুখশ্রী ও পাতলা গড়নের শরীরে বাটিক থ্রি পিস দারুণ মানিয়েছে। পিঠ ছুঁই ছুঁই চুলগুলো খুলে রেখেছে, ওড়না ঠিকঠাকভাবে জড়িয়ে রেখেছে শরীরের উপরিভাগে। হাতে সিম্পল একটা ঘড়ি, আর পাশে ফ্ল্যাট জুতা। ব্যাস, ইলমার মেকআপবিহীন এই মার্জিত সৌন্দর্যপূর্ণ লোকে তেজ মুগ্ধ। তেজ এক প্রকার গোললাগা কণ্ঠে বলল, বিউটিফুল। কিন্তু ওর মনটা যেন ছন্দ তুললে বলল, কি বলে ডাকবো তোমায়? মনের রানী, স্নিগ্ধতা, লাবণ্যময়ী, মোহনীয়া।